কাঁচা আম কিন্তু খুব বেশি দিন পাওয়া যায় না, তাই কাঁচা আম থাকতে থাকতে আপনারা কাঁচা আমের এই খোসাসহ টকঝাল মিষ্টি আচারটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে খুবই সহজ উপায়ে এই কাঁচা আমের খোসাসহ টকঝাল মিষ্টি আচারটি বানিয়ে দেখাবো। তো এর জন্য আমার যা যা উপকরণ লাগবে, তো আমি নিয়েছি শুকনো মরিচ, আস্ত ধনিয়া, নিয়েছি পাঁচফোড়ন এবং জিরা। তো এই চারটা উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম মিহি ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, হালকা আধা ভাঙা হলেই চলবে। তো এটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন একদম পুড়েও না যায় আবার একদম কাঁচাও না থাকে। তো এই তো দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমি চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর আচার বানানোর জন্য সবসময় একটু বড় প্যান ইউজ করবেন, তাতে নাড়াচাড়া করে সুবিধা হবে। তো এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম, আধা কেজি সরিষার তেল দিয়েছি, আরও লাগলে পরে দিব। তো তেলটা দিয়েছি, কিছুক্ষণ গরম হওয়ার পরে এর মধ্যে আমি যে মশলাগুলো অ্যাড করেছি, এতে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং শুকনা কিছু মরিচ দিয়েছি। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে আস্ত কিছু রসুন দিয়েছি। আর এতে এবার দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পাঁচফোড়ন। তো আজকে আমি অনেকগুলো আমের আচার বানাবো, প্রায় 2.5 থেকে 3 কেজির মতো হবে। এখন আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিব। তো আমি আদা বাটা 3 চামচ দিয়েছি, রসুন বাটা 3 চামচ দিয়েছি এবং জিরা বাটা 3 চামচ দিয়েছি। তো টকঝাল মিষ্টি আচারটা একটু মশলাদার হলে খেতে কিন্তু খুবই মজার হয়, যার কারণে আপনারা মশলাটার পরিমাণ একটু বেশি করে দিবেন। এটা যেহেতু খোসা সহ এবং একটু ডুমো ডুমো করে কাটা আম, যার কারণে এই মশলাগুলো কিন্তু পরবর্তীতে সে শুষে নেবে, যার কারণে একটু বেশি পরিমাণে মশলা দিতে হবে। তো এরপরে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো লবণ এবং 3 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তো আমি যেহেতু বললাম যে এই আচারটা একটু মশলাদার হয়, এটা আপনারা ভাত, খিচুড়ি, তারপরে পোলাও সব কিছুর সাথে কিন্তু খুবই মজা করে খেতে পারবেন, আর এটা সারা বছর রেখে খাওয়া যায়। এবার আমি এতে 2 টেবিল চামচের মতো বিট লবণ অ্যাড করে দিলাম। তো বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। তো এই তো আমার গ্রেভিটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখানে আমি 1 কাপের মতো সরিষা বাটা দিয়ে দিলাম। এটা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মাপা হতো তাহলে 1 কাপ পরিমাণ হতো বাটার পরে। তো 1 কাপ পরিমাণ আমি সরিষা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিলাম। তো আমার কাছে এখন একটু তেলটা কম মনে হচ্ছে, যার কারণে আরও 1 কাপের মতো তেল আমি এতে অ্যাড করেছি। কারণ এই আচারটা পুরোটাই কিন্তু তেলের মধ্যে ডুবে থাকবে, আর এটা এভাবে না রাখলে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে না। আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাইতে হবে। তো দেখুন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, এটা দেখেই কিন্তু লোভ লাগছে, তাই না? এটা দেখে মনে হচ্ছে যে এটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আমগুলা দিয়ে দিলাম। তো আমগুলা দেখুন আমার 1 পাতিল হয়ে গেছে, অনেকগুলো আম ছিল, প্রায় 3 কেজির মতো হবে। আমগুলা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমগুলা আমি কিভাবে কেটেছি। তো আমগুলা প্রথমে ধুয়ে অবশ্যই একটা টিস্যুর সাহায্যে আমগুলা খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে কাটতে হবে। আর আপনারা যদি পারেন তো ঘন্টা 2-এর মতো রোদ দিলে খুবই ভালো হয়। তো আমি 2 ঘন্টা আগে কেটে একটু হালকা রোদ দিয়ে নিয়েছি। তো এখন আমি এটাই দেখাচ্ছিলাম যে আমাদের মতো যারা গৃহিণী আছেন, যারা নিয়মিত রান্নাবান্না করেন, তাদের হাত দেখুন প্রতিনিয়তই কিন্তু এভাবেই পুড়ে। তো কিচ্ছু করার নেই, তারপরে তো রান্নাবান্না করে খেতে হবে। তো এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সিরকা। তো যেহেতু এটাতে অল্প একটু সিরকা ছিল, আমি আরেক বোতল থেকেও আরও দিয়েছি। তো এভাবে নাড়তে নাড়তে আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর এতে আমি ভেজে রাখা যে মশলাগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাগুলো এটার সাথে অ্যাড করে দিলাম। তো আমার আচার ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।